কিন্তু এই পুরো ঘটনার মধ্যে একটা জিনিস আমার কাছে এখনও রহস্য রয়ে গেছে। সেদিন বিদ্যুৎ অফিসে সাকিব কেন আমাকে ওয়াইফ বলে পরিচয় করিয়েছিল? এটা কি শুধুই একটা অসুস্থ মনের কাজ ছিল, নাকি এর পিছনে আরও কিছু ছিল? একদিন আমি নিশির স্কুল থেকে তুলে আনতে গেলাম। নিশি গাড়িতে উঠে বলল, মা, আমার ভাইয়া কেমন? আমি বললাম, কেন? কি হয়েছে? নিশি বলল, ক্লাসে আমার বান্ধবী রীতা বলেছে তার দিদি বলেছে যে সাকিব ভাইয়ার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন নেই গু। আমি বুঝতে পারলাম স্কুলেও এই খবর পৌঁছে গেছে। আমি বললাম, তোর ভাইয়ার ব্যক্তিগত ব্যাপার নিয়ে স্কুলে আলোচনা করিস না গে। নিশি বলল, কিন্তু মা, রীতা আরও বলেছে যে গি। আমি বললাম, আরও কি? নিশি একটু ইতস্তত করল। তারপর বলল, রীতা বলেছে তার দিদি শুনেছে যে সাকিব ভাইজা তোমাকে নিয়ে গি। আমার গলা শুকিয়ে গেল। বললাম, কি? নিশি বলল, তোমাকে নিয়ে অদ্ভুত কিছু ভাবো তু। আমি বুঝতে পারলাম এই গল্প এখন সবার মুখে মুখে ঘুরছে। রিমা নিশ্চয়ই কাউকে বলেছে। আমি নিশিকে বললাম, এসব গুজব, তুই কারো কথায় কান দিস না গে। নিশি বলল, কিন্তু মা, এটা কি সত্যি? আমি কিছু বলতে পারলাম না। নিশি তো এখনো ছোট, তাকে এসব কিভাবে বোঝাব? আমি বললাম, নিশি, কিছু কথা আছে যেগুলো বড় হলে বুঝবি। নিশি বলল, আমি কিন্তু বড় হয়ে গেছি। আমার বয়স এখন 11। আমি বুঝতে পারলাম নিশিও এই বিষয়ে জানতে চায়, কিন্তু তাকে সত্যিটা বলা যায় না। বাড়ি পৌঁছে আমি সাকিবকে ডেকে বললাম, তোর বন্ধুরা কি এই ব্যাপারটা জানে? সাকিব বলল, কোনো ব্যাপার? আমি বললাম, তুই আমাকে নিয়ে যে কথাগুলো ভাবতি সেগুলো গু। সাকিব মুখ নিচু করে বলল, কিছু বন্ধু জানে গি। আমি বললাম, কতজন? সাকিব বলল, 2-3 জন। আর রিমা তার বান্ধবীদের বলেছে গু। আমি বুঝতে পারলাম এই খবর ছড়িয়ে যাচ্ছে, শীঘ্রই পুরো এলাকায় ছড়িয়ে যাবে। আমি বললাম, এটা ভালো না গি। সাকিব বলল, মা, আমি কি করব? মানুষ জানতে চায় রিমা কেন আমাকে ছেড়ে দিল গু। আমি বুঝতে পারলাম পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেদিন সন্ধ্যায় আমাদের পাশের বাড়ির ভাবি আমাদের বাড়িতে এলেন। উনার নাম রুমা ভাবি। বেশ বয়স, সবার সাথে গল্প করেন। রুমা ভাবি বসার পর বললেন, মীরা, তোমার সাকিবের বিয়ের কি খবর? আমি বললাম, এখনও তো ছোট। রুমা ভাবি বললেন, শুনেছি একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। আমি বুঝতে পারলাম রুমা ভাবি কিছু শুনেছেন। আমি বললাম, হ্যাঁ, ছিল, কিন্তু এখন নেই গু। রুমা ভাবি বললেন, কেন? মেয়েটা কেমন ছিল? আমি বললাম, ভালো ছিল, কিন্তু হয়নি গু। রুমা ভাবি একটু ইতস্তত করলেন। তারপর বললেন, মীরা, আমি একটা কথা বলবো, তুমি মন খারাপ করবে না তো? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। বললাম, কি কথা? রুমা ভাবি বললেন, আসলে পাড়ায় একটা গুজব ছড়িয়েছে গি। আমি বললাম, কেমন গুজব? রুমা ভাবি বললেন, মানুষ বলছে সাকিব তোমাকে নিয়ে। মানে কি? আমি বললাম, কি? রুমা ভাবি বললেন, মানুষ বলছে সাকিব তোমাকে ভালোবাসে। মা হিসেবে নয়, অন্যভাবে গু। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এই গুজব এখন পুরো পাড়ায় ছড়িয়ে গেছে। আমি বললাম, এসব বাজে কথা ইউ। রুমা ভাবি বললেন, আমিও জানি এসব ভুল কথা, কিন্তু মানুষ বলাবলি করছে গি। রুমা ভাবি চলে যাওয়ার পর আমি ভেবে দেখলাম আমাদের সামাজিক অবস্থান কি হবে। মানুষ আমাদের কি চোখে দেখবে? রাতে তানভীরকে সব বললাম। তানভীর বলল, এটা রিমার দোষ। সে কেন সবাইকে বলেছে? আমি বললাম, রিমা হয়তো তার বান্ধবীদের বলেছে, তারা আরও ছড়িয়েছে গি। তানভীর বলল, এখন কি করব? আমি বললাম, জানি না গি। তানভীর বলল, আমাদের হয়তো এই এলাকা ছেড়ে চলে যেতে হবে গু। আমি বললাম, কোথায় যাব? তানভীর বলল, অন্য কোথাও, যেখানে আমাদের চেনে না গি। কিন্তু আমার মনে হল পালিয়ে গেলে সমস্যার সমাধান হবে না, বরং মানুষ আরও সন্দেহ করবে। পরের দিন সকালে আমি বাজারে গেলাম। দেখি মানুষ আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। কিছু মহিলা আমাকে দেখে কানে কানে কথা বলছে। মাছের দোকানে গেলাম। দোকানদার আগে আমার সাথে হাসি মুখে কথা বলত, আজ কেমন যেন রুক্ষ ব্যবহার করল। সবজির দোকানে গেলাম। সেখানে 2 জন মহিলা কথা বলছিল। একজন বলছিল, শুনেছ মীরা আপুর ছেলে নাকি গু। আমাকে দেখে তারা চুপ হয়ে গেল।
আমি বুঝতে পারলাম এই গুজব এখন সবার মুখে। বাড়ি ফিরে এসে দেখি সাকিব বাড়িতে নেই। নিশি স্কুলে, তানভীর অফিসে। আমি একা বসে ভাবতে লাগলাম এই পরিস্থিতির সমাধান কি। দুপুরে সাকিব বাড়ি ফিরল। দেখি তার মুখ বিষণ্ণ। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। সাকিব বলল কলেজে সবাই আমাকে অদ্ভুত চোখে দেখছে গিউ। আমি বললাম কেন। সাকিব বলল আমার বন্ধুরা বলেছে তুমি আমার গার্লফ্রেন্ড। আমি চমকে উঠলাম। বললাম কি বলছিস। সাকিব বলল হ্যাঁ, তারা বলছে আমি মায়ের সাথে প্রেম করি গি। আমার মাথায় যেন বজ্রপাত হল। এই গুজব এখন এত দূর চলে গেছে যে মানুষ ভাবছে আমি সাকিবের গার্লফ্রেন্ড। আমি বললাম তুই তাদের কি বলেছিস। সাকিব বলল আমি বলেছি এসব মিথ্যা কথা, কিন্তু কেউ বিশ্বাস করছে না গি। আমি বুঝতে পারলাম পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে গেছে। সেদিন সন্ধ্যায় তানভীর অফিস থেকে ফিরে বলল অফিসেও এই গুজব পৌঁছেছে গিউ। আমি বললাম কি বলছে মানুষ। তানভীর বলছে আমার স্ত্রী আর ছেলের মধ্যে অবৈধ সম্পর্ক। আমি বুঝতে পারলাম আমাদের সামাজিক জীবন শেষ হয়ে গেছে। তানভীর বলল আমি আর সহ্য করতে পারছি না গি। আমি বললাম কি করব। তানভীর বলল আমি সাকিবকে বাড়ি থেকে বের করে দেবগু। আমি চমকে উঠলাম। বললাম কি বলছ। সে তো আমাদের ছেলে গু। তানভীর বলল এই ছেলের কারণে আমাদের ইজ্জত নষ্ট হয়েছে গি। আমি বললাম না, এটা সমাধান নয় গু। কিন্তু তানভীর আর কোনো কথা শুনতে চাইল না। সেদিন রাতে আমার ঘুম হল না। সারারাত ভাবলাম কি করব। পরের দিন সকালে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি সাকিবকে ডেকে বললাম তুই কি সত্যিই মনে করিস আমি তোর গার্লফ্রেন্ড। সাকিব বলল না মা, আমি জানি তুমি আমার মা গু। আমি বললাম তাহলে সেদিন বিদ্যুৎ অফিসে কেন আমাকে ওয়াইফ বলে পরিচয় করিয়েছিলি। সাকিব একটু ভাবল। তারপর বলল মা আমি তোমাকে একটা কথা বলিনি গি। আমি বললাম কি। সাকিব বলল সেদিন আমি তোমাকে ওয়াইফ বলিনি গি। আমি চমকে উঠলাম। বললাম কি বলছিস। আমি তো নিজের কানে শুনেছি গু। সাকিব বলল না মা, আমি বলেছিলাম এ আমার মাদার, কিন্তু কাউন্টারের কর্মচারীর কানে ওয়াইফ শোনাল গু। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। বললাম তুই নিশ্চিত। সাকিব বলল হ্যাঁ, আমি নিশ্চিত। আমি মাদার বলেছিলাম গু। আমি বুঝতে পারলাম আমি ভুল শুনেছিলাম। হয়তো চারদিকের শব্দে আমার কানে ওয়াইফ শোনাল। আমি বললাম তাহলে তুই আমাকে কেন পরে সেই কথাগুলো বলেছিলি। সাকিব বলল কোন কথা। আমি বললাম যে তুই আমাকে ভালোবাসিস, বিয়ে করতে চাও। সাকিব একটু ভাবল। তারপর বলল মা আমি তোমাকে এসব কখনো বলিনি গি। আমার মাথায় যেন বজ্রপাত হল। বললাম কি বলছিস। আমি তো শুনেছি গু। সাকিব বলল মা তুমি হয়তো ভুল বুঝেছ। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মা হিসেবে গি। আমি বুঝতে পারলাম হয়তো আমি সব ভুল বুঝেছি। হয়তো সাকিব কখনোই আমার সাথে সেই ধরনের কথা বলেনি। আমি বললাম তাহলে ডাক্তারের কাছে কেন নিয়ে গিয়েছিলাম। সাকিব বলল তুমি বলেছিলে আমার মানসিক চিকিৎসা দরকার। আমি রাজি হয়েছিলাম গু। আমি বুঝতে পারলাম হয়তো সাকিব সত্যি বলছে। হয়তো আমি নিজেই সব কিছু ভুল বুঝেছি। আমি বললাম তাহলে রিমাকে কি বলেছিলি। সাকিব বলল আমি রিমাকে বলেছিলাম তুমি মনে করো আমার মানসিক সমস্যা আছে। রিমা নিজেই ধারণা করেছে যে আমি তোমাকে নিয়ে ভুল চিন্তা করি গি। আমি বুঝতে পারলাম পুরো ব্যাপারটাই একটা ভুল বোঝাবুঝি। আমি বললাম তাহলে আমি কেন মনে করেছিলাম যে তুই আমাকে সেই কথাগুলো বলেছিলি। সাকিব বলল মা হয়তো তুমি কোনো কারণে চাপে ছিলে। হয়তো তোমার মনে হয়েছিল উ। আমি ভাবতে লাগলাম সত্যি কি আমি সব ভুল বুঝেছি। সাকিব কি আসলেই আমাকে কিছু বলেনি। কিন্তু আমার মনে আছে সাকিব আমাকে স্পষ্ট করে বলেছিল আমি তোমাকে ভালোবাসি। আমি কি সত্যিই ভুল শুনেছিলাম। আমি সাকিবকে বললাম তুই সত্যি বলছিস। সাকিব বলল হ্যাঁ মা, আমি কখনো তোমাকে সেই ধরনের কথা বলিনি গি। আমি বুঝতে পারলাম হয়তো আমার নিজেরই মানসিক সমস্যা ছিল। হয়তো আমি নিজেই সব কিছু কল্পনা করেছিলাম। কিন্তু তাহলে এই পুরো ঘটনার শুরু হয়েছিল কিভাবে। সেদিন বিদ্যুৎ অফিসে আমি কেন মনে করেছিলাম সাকিব আমাকে ওয়াইফ বলে পরিচয় করিয়েছে। আমি ভাবতে লাগলাম হয়তো সেদিন আমি অন্যমনস্ক ছিলাম, বা চারদিকের শব্দে ভুল শুনেছি।
কিন্তু এর পরের ঘটনাগুলো, রাস্তায় সাকিবের সাথে যে কথাবার্তা হয়েছিল, সেগুলোও কি আমার কল্পনা? আমি সাকিবকে আবার জিজ্ঞেস করলাম, সেদিন বিদ্যুৎ অফিস থেকে ফেরার পথে তুই কি আমার সাথে কোনো অদ্ভুত কথা বলেছিলি? সাকিব বলল, না মা। আমরা চুপচাপ বাড়ি ফিরেছিলাম। আমি বুঝতে পারলাম আমি সত্যিই সব কিছু কল্পনা করেছিলাম। কিন্তু কেন? আমার এরকম কল্পনা কেন হলো? আমি ভাবলাম হয়তো সেই সময় আমার মানসিক চাপ ছিল। তানবীরের সাথে কোনো সমস্যা হয়েছিল কি না মনে করার চেষ্টা করলাম। হ্যাঁ, মনে পড়ল। সেই সময় তানবীরের অফিসে কিছু সমস্যা হচ্ছিল। ঘরে টাকার অভাব ছিল। আমি চাপে ছিলাম। হয়তো সেই চাপের কারণে আমার মনে এরকম ভ্রম হয়েছিল। কিন্তু এর মানে হলো আমি নিজের ছেলেকে নিয়ে অযথা সন্দেহ করেছি। তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। তানভীরকে সব বলেছি। রিমার সাথে সাকিবের সম্পর্ক নষ্ট করেছি। আর এখন পুরো পাড়ায় এই গুজব ছড়িয়ে গেছে। আমি বুঝতে পারলাম এই পুরো সমস্যার মূল কারণ আমি নিজেই। আমি সাকিবকে বললাম, আমি দুঃখিত। আমি তোমাকে নিয়ে ভুল ভেবেছি গু। সাকিব বলল, কোনো ব্যাপার না মা। তুমি চাপে ছিলে গু। কিন্তু আমার মনে হচ্ছিল এই ভুলের খেসারত আমাদের সবাইকে দিতে হচ্ছে। আমি বললাম, এখন কি করব? পাড়ায় যে গুজব ছড়িয়েছে। সাকিব বলল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে গু। কিন্তু আমি জানতাম গুজব একবার ছড়িয়ে গেলে সহজে মিটে না। পরের কয়েকদিন আমি বাড়ির বাইরে যাইনি। মনে হচ্ছিল মানুষ আমাকে দেখলেই কানাকানি করবে। একদিন নিশি স্কুল থেকে ফিরে কাঁদতে কাঁদতে এলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? নিশি বলল, ক্লাসের মেয়েরা আমাকে নিয়ে হাসাহাসি করছে গি। আমার বুক ফেটে গেল। আমার ভুলের জন্য এখন নিশিকেও কষ্ট পেতে হচ্ছে। আমি নিশিকে জিজ্ঞেস করলাম, কি বলছে তারা? নিশি বলছে আমার মা আর ভাই। মানে কি? আমি বুঝতে পারলাম নিশি বলতে পারছে না। আমি নিশিকে বুকে জড়িয়ে ধরলাম। বললাম, এসব মিথ্যা কথা। তুই কারো কথায় কান দিস না গে। নিশি বলল, কিন্তু মা, সবাই কেন এরকম বলছে? আমি বুঝতে পারলাম নিশিকে সত্যটা বলতে হবে। আমি বললাম, নিশি, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি তোর ভাইয়াকে নিয়ে ভুল ভেবেছিলাম গ। নিশি বলল, কেমন ভুল? আমি বললাম, আমি ভেবেছিলাম তোর ভাইজা আমাকে নিয়ে অদ্ভুত চিন্তা করে। কিন্তু সেটা ভুল ছিল। নিশি বলল, তাহলে মানুষ কেন এসব বলছে? আমি বললাম, গুজব ছড়িয়ে গেছে। কিন্তু সত্যি হলো আমি ভুল ভেবেছি গু। নিশি বলল, তাহলে আমি ক্লাসে কি বলবো? আমি বললাম, বলবি এসব মিথ্যা কথা গু। কিন্তু আমি জানতাম নিশির জন্য এটা কঠিন হবে। সেদিন সন্ধ্যায় তানভীর বাড়ি ফিরে বলল, আমি আর সহ্য করতে পারছি না গু। আমি বললাম, কি হয়েছে? তানভীর বলল, অফিসে কলিগরা আমাকে নিয়ে ফিসফিস করছে গি। আমি বললাম, তানভীর, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তানভীর বলল, কি? আমি বললাম, সাকিব আসলে কিছুই বলেনি। আমি সব ভুল বুঝেছি। তানভীর অবাক হয়ে বলল, কি বলছ? আমি সব খুলে বললাম। কিভাবে আমি ভুল শুনেছিলাম, কিভাবে সব কিছু কল্পনা করেছিলাম। তানভীর শুনে বলল, তাহলে সাকিব নিরপরাধ? আমি বললাম, হ্যাঁ গু। তানভীর বলল, কিন্তু এখন তো গুজব ছড়িয়ে গেছে গি। আমি বললাম, আমি জানি। এটা আমার দোষ কে? তানভীর বলল, এখন কি করব? আমি বললাম, জানি না গি। পরের দিন আমি রুমা ভাবির বাড়িতে গেলাম। তাকে সব সত্যি বললাম। রুমা ভাবি বললেন, তাহলে তো বড় ভুল হয়েছে গি। আমি বললাম, হ্যাঁ। আমি এই গুজব থামাতে চাই। রুমা ভাবি বললেন, আমি চেষ্টা করব। কিন্তু গুজব একবার ছড়িয়ে গেলে থামানো কঠিন গু। আমি বুঝতে পারলাম এই সমস্যার সমাধান সহজ নয়। কয়েক সপ্তাহ পর ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে লাগল। মানুষ নতুন গল্প নিয়ে ব্যস্ত হয়ে গেল। কিন্তু আমাদের পারিবারিক ক্ষতি হয়ে গেছিল। সাকিব আর রিমার সম্পর্ক নষ্ট হয়েছিল। নিশিকে স্কুলে কষ্ট পেতে হয়েছিল। তানবীরের অফিসের সমস্যা হয়েছিল। আর আমি নিজেকে খুব অপরাধী মনে করতাম। আমার একটা ভুল বোঝাবুঝির কারণে সবাইকে কষ্ট পেতে হয়েছিল। কিন্তু এই ঘটনা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছিল। কোনো কিছু নিশ্চিত না হওয়া পর্যন্ত সন্দেহ করা উচিত নয়। আর সন্দেহ হলে সরাসরি জিজ্ঞেস করা উচিত। আমি যদি সেদিন সাকিবকে সরাসরি জিজ্ঞেস করতাম তাহলে এই পুরো সমস্যা এড়ানো যেত।
এখন আমরা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করছি। সাকিব আবার পড়াশোনায় মনোযোগ দিয়েছে। নিশি স্কুলে স্বাভাবিক হয়েছে। তানভীরের অফিসের পরিস্থিতিও ভালো হয়েছে। কিন্তু এই ঘটনার দাগ হয়তো আমাদের মনে চিরকাল থেকে যাবে। বিশেষ করে আমার মনে। কার বিদ্যুৎ বিল জমা দিতে গিয়ে ছেলে আমাকে ওয়াইফ বলে পরিচয় করিয়ে দিল কাউন্টারে। বাড়ির বিদ্যুৎ বিল অনেক দিন বাকি পড়েছিল। ছেলে বলল, মা চল একসাথে গিয়ে বিল দিয়ে আসি। বিদ্যুৎ অফিসে পৌঁছে দেখি লম্বা লাইন। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমার সামনে একজন মহিলা তার স্বামীর সাথে এসেছেন। আমাদের পালা এলো। কাউন্টারের কর্মচারী জিজ্ঞেস করল, আপনাদের সম্পর্ক কি? ছেলে আমার দিকে ইশারা করে বলল, এ আমার ওয়াইফ। আমি তাকিয়ে রইলাম। বিল দেওয়ার পর বাইরে এসে জিজ্ঞেস করলাম, ওয়াইফ কেন বললি? সে আমার হাতের রিসিপ্টটা নিয়ে বলল, কারণ আমি চাই সত্যিই তুমি আমার ওয়াইফ হয়ে যাও। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। তুমি আমাকে বিয়ে করো। ট্রাফিকের শব্দে তার কথা মিশে গেল। রিসিপ্টটা আমার হাত থেকে উড়ে যাচ্ছিল হাওয়ায়। আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমার ভালোবাসা সত্যিই। আমি কিছু বলতে পারলাম না। সন্ধ্যার আলোধারে তার চোখে এক অদ্ভুত তেজ। বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়িয়ে সে আবার বলল, বিয়ে করো আমাকে, মা গু। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা আক্তার। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম তানভীর আহমেদ, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সাকিব আর নিশি। সাকিব 18 বছর বয়সী, কলেজে পড়ে। নিশি 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার এই অভূতপূর্ব ঘটনার শুরুটা হয়েছিল গত মাসের একটি রোববার সকালে। সেদিন সাকিব আমার কাছে এসে বলল, মা, আজ বিদ্যুৎ বিল দিতে যেতে হবে। তুমি আমার সাথে যাবে? আমি ভাবলাম, ছেলেটা বড় হয়ে গেছে, এখন দায়িত্ব নিচ্ছে। আমি রাজি হয়ে গেলাম। কিন্তু সেদিনের সেই সিদ্ধান্তটা আমার জীবনে এমন একটা রহস্যের জাল বিছিয়ে দিল যেটা আজও আমার মাথা থেকে যাচ্ছে না। বিকেল 4টার দিকে আমরা বেরিয়ে পড়লাম। বিদ্যুৎ অফিসটা আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। পথে হাঁটতে হাঁটতে সাকিব কেমন যেন অস্থির লাগছিল। সে বারবার ঘড়ি দেখছিল আর কোনো এক অজানা চিন্তায় ডুবে থাকছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? কেমন যেন লাগছে? সে বলল, কিছু না মা, শুধু একটু তাড়া আছে। বিদ্যুৎ অফিসে পৌঁছে দেখি সত্যিই লম্বা লাইন। আমাদের সামনে অন্তত 15 থেকে 20 জন লোক। আমরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। আমার ঠিক সামনে একটা মাঝবয়সী দম্পতি দাঁড়িয়েছিল। মহিলা তার স্বামীর কানে কানে কি যেন বলছিল আর হাসছিল। দেখে বেশ ভালো লাগছিল। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর আমাদের পালা এলো। কাউন্টারের কর্মচারী, একজন বয়স্ক ভদ্রলোক, বিলটা নিয়ে দেখল। তারপর আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনাদের সম্পর্ক কি? মানে এই বিলের সাথে দুজনের কি সম্পর্ক? এই প্রশ্নটা শুনে আমি একটু অবাক হলাম। সাধারণত এই ধরনের প্রশ্ন করা হয় না। কিন্তু হয়তো নতুন কোনো নিয়ম। আমি মুখ খুলতে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে সাকিব আমার দিকে ইশারা করে বলে উঠল, এ আমার ওয়াইফ গু। সেই মুহূর্তে আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি সাকিবের দিকে তাকিয়ে রইলাম। সে কি বলল? ওয়াইফ? আমি তো তার মা। কর্মচারী ভদ্রলোক কিছু একটা লিখলেন রেজিস্টারে আর বিল নিয়ে টাকা গুনতে লাগলেন। আমি তখনও শক খাওয়া অবস্থায়। সাকিব স্বাভাবিকভাবেই টাকা দিয়ে রিসিপ্ট নিল। বাইরে বের হওয়ার পর আমি আর চুপ করে থাকতে পারলাম না। জিজ্ঞেস করলাম, সাকিব, ওয়াইফ কেন বললি? আমি তো তোর মা। সাকিব আমার হাতের রিসিপ্টটা নিয়ে নিল। তারপর খুব শান্ত গলায় বলল, মা, কারণ আমি চাই সত্যিই তুমি আমার ওয়াইফ হয়ে যাও। আমি যেন কান ভুল শুনলাম। কি বললি তুই? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সাকিব আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। তুমি আমাকে বিয়ে করো। ঠিক সেই সময় একটা ট্রাকের হর্ন বাজল। ট্রাফিকের শব্দে তার কথাগুলো মিশে গেল। হাওয়ায় আমার শাড়ির আঁচল উঠছিল। রিসিপ্টটাও হাওয়ায় উড়ে যাচ্ছিল। সাকিব আবার বলল, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমার ভালোবাসা সত্যি। আমি কিছু বলতে পারছিলাম না। গলায় যেন কথা আটকে গেছে।
সন্ধ্যার আলোধারে সাকিবের চোখে এক অদ্ভুত তেজ দেখতে পেলাম। এমন চোখে সে আগে কখনো আমার দিকে তাকায়নি। বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়িয়ে সে আবার বলল, বিয়ে করো আমাকে মা গু। আমি তখনও কিছু বুঝতে পারছিলাম না। এ কি হচ্ছে? আমার ছেলে কি বলছে? হঠাৎ আমার মনে পড়ল, গত কয়েকদিন ধরে সাকিবের আচরণ একটু অদ্ভুত লাগছিল। সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেটা স্বাভাবিক না। আর রাতে ঘুমের মধ্যে আমার নাম ধরে ডাকছিল। কিন্তু এই কথাগুলো শুনে আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি ভাবলাম, হয়তো সাকিব কোনো বই পড়েছে বা সিনেমা দেখেছে যেখানে এরকম কিছু ছিল। হয়তো কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, সাকিব, এসব কি বলছিস? চল বাড়ি যাই। কিন্তু সাকিব আমার হাত ধরে বলল, মা, আমি সিরিয়াস। আমি তোমাকে ভালোবাসি। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। সাকিব, এসব বলিস না। আমি তোর মা গু। সাকিব বলল, আমি জানি তুমি আমার মা। কিন্তু তুমি একজন সুন্দর নারীও। আমি তোমার প্রেমে পড়ে গেছি গু। আমার পুরো শরীর কাঁপতে লাগল। এ কি হচ্ছে? আমার নিজের ছেলে আমাকে এসব কি বলছে? বাড়ির পথে আমরা দুজনেই চুপচাপ হেঁটে গেলাম। আমার মাথায় হাজারো চিন্তা। এই অবস্থায় বাড়ি গেলে কি হবে? তানভীর জানতে পারলে কি করবে? নিশি জানতে পারলে? বাড়ি পৌঁছে দেখি তানভীর তখনও অফিস থেকে ফেরেনি। নিশি পড়ার টেবিলে বসে অঙ্ক করছে। আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। হাত কাঁপছিল। সাকিব আমার পিছনে এসে দাঁড়াল। বলল, মা, আমি জানি তুমি রাগ করেছ। কিন্তু আমার কথাগুলো নিয়ে ভাবো গু। আমি চিৎকার করে বললাম, কোনো কথা নিয়ে ভাবব? তুই আমার ছেলে। আমি তোর মা। নিশি ছুটে এসে বলল, কি হয়েছে মা? কেন চিৎকার করছ? আমি বললাম, কিছু না। তোর পড়া শেষ কর। রাতে খাওয়ার সময় তানভীর বিদ্যুৎ বিলের কথা জিজ্ঞেস করল। সাকিব বলল, দিয়ে এসেছি বাবা, কিন্তু আমি কিছু বলতে পারলাম না। রাতে ঘুমাতে যাওয়ার সময় আমার মনে হচ্ছিল এটা হয়তো একটা দুঃস্বপ্ন। কাল সকালে উঠে দেখ সব ঠিক আছে। কিন্তু পরের দিন সকালে উঠে দেখি সাকিব আমার জন্য চা বানিয়ে রেখেছে। সে বলল, মা, তোমার জন্য চা বানিয়েছি গু। আমি বললাম, ধন্যবাদ গু। সাকিব বলল, মা, কাল রাতে তোমার কথা ভেবেছি। তুমি এত সুন্দর, এত যত্নশীল। বাবা তোমার যত্ন নেয় না গি? আমি বললাম, সাকিব, এসব বলিস না গি। সাকিব বলল, বাবা সারাদিন অফিসে থাকে। তোমার সাথে সময় কাটায় না। আমি তোমাকে খুশি রাখতে পারি। আমি আর শুনতে পারলাম না। বললাম, থাম। আর একটা কথাও বলবি না। কিন্তু সাকিব থামল না। সে বলতেই থাকল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার স্বামী হতে চাই। আমি কান চেপে ধরলাম। আমি কিছু শুনতে পাচ্ছি না। তারপর থেকে প্রতিদিন এরকমই হতে লাগল। সাকিব আমার পিছু নীল। যখনই একা পেত তখনই এসব কথা বলত। আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। একদিন সাকিব আমার রুমে এসে বলল, মা, আমি একটা চিঠি লিখেছি তোমার জন্য গু। আমি বললাম, আমি পড়ব না গি। সাকিব বলল, অন্তত একবার পড়ো। আমি সেই চিঠিটা নিলাম। কিন্তু পড়ার সাহস হল না। আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিলাম। সাকিব কান্নায় ভেঙে পড়ল। বলল, মা, তুমি আমার ভালোবাসাকে অপমান করলে গি। আমি বললাম, এটা ভালোবাসা নয়, এটা অসুস্থতা গু। কিন্তু দিন যেতে লাগল, সাকিবের অবস্থা আরও খারাপ হতে লাগল। সে খাওয়া দাওয়া ছেড়ে দিল। পড়াশোনা বন্ধ করে দিল। সারাদিন আমার দিকেই তাকিয়ে থাকত। একদিন তানভীর বলল, সাকিবের কি হয়েছে? দেখো কেমন শুকিয়ে গেছে গি। আমি বললাম, জানি না গি। কিন্তু আমি জানতাম সাকিবের কি হয়েছে। কিন্তু এটা তানভীরকে কিভাবে বলবো? একদিন রাতে সাকিব আমার রুমে এসে হাজির। তানভীর তখন বাথরুমে। সাকিব আমার পাশে বসে বলল, মা, আমি আর পারছি না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কিছু একটা করে ফেলব। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, কি করবি? সাকিব বলল, আত্মহত্যা করব। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বললাম, পাগল। এসব কি বলছিস? সাকিব বলল, আমি সিরিয়াস। তুমি যদি আমার না হও তাহলে আমি বাঁচব না গি। ঠিক তখনই তানভীর বাথরুম থেকে বের হয়ে এলো। সাকিব তাড়াতাড়ি উঠে নিজের রুমে চলে গেল। তানভীর বলল, সাকিব এখানে কি করছিল?
আমি বললাম, একটা কথা ছিল কিন্তু আমার মনে হচ্ছিল আমি একটা বিপদের মুখে আছি। সাকিব সত্যিই কিছু করে ফেলতে পারে। পরের দিন আমি সিদ্ধান্ত নিলাম এই অবস্থার একটা সমাধান করতে হবে। আমি সাকিবের সাথে বসে কথা বললাম। আমি বললাম, সাকিব, তুই যা ভাবছিস সেটা ভুল। সাকিব বলল, কেন ভুল? আমি কি তোমাকে খুশি রাখতে পারব না? আমি বললাম, তুই আমার ছেলে, আমি তোর মা। এই সম্পর্ক পরিবর্তন করা যায় না গে। সাকিব বলল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, তুই আমাকে ভালোবাসিস, এটা ঠিক। কিন্তু সেটা মায়ের প্রতি ভালোবাসা, কোনো মেয়ের প্রতি ভালোবাসা নয় গে। সাকিব বলল, কিন্তু আমার কাছে তুমি একটা মেয়ের মতোই লাগো। আমি বুঝতে পারছিলাম সাকিবের মানসিক অবস্থা স্বাভাবিক নেই। হয়তো এই বয়সে ছেলেদের এরকম হয়। আমি বললাম, তোর বন্ধুবান্ধব আছে তো? কোনো মেয়ের সাথে বন্ধুত্ব আছে? সাকিব বলল, আছে। কিন্তু তাদের কেউই তোমার মতো নয় গে। আমি বুঝতে পারলাম সাকিব আমাকে অন্য মেয়েদের সাথে তুলনা করছে। এটা স্বাভাবিক নয়। আমি বললাম, তুই একটা ডাক্তার দেখা, হয়তো কোনো চিকিৎসা আছে গে। সাকিব রেগে গেল। বলল, আমি পাগল নই, আমার চিকিৎসার দরকার নেই। কিন্তু আমি ঠিক করলাম সাকিবকে একটা মনোবিদের কাছে নিয়ে যাব। পরের সপ্তাহে আমি সাকিবকে নিয়ে একজন মনোবিদের কাছে গেলাম। ডাক্তার সাকিবের সাথে একা কথা বললেন। তারপর আমাকে ডেকে বললেন, আপনার ছেলের একটা মানসিক সমস্যা আছে। এই বয়সে অনেক ছেলের এরকম হয়। কিছু ওষুধ আর কাউন্সেলিং দিলে ঠিক হয়ে যাবে গু। আমি একটু স্বস্তি পেলাম। কিন্তু সাকিব রেগে গেল। বলল, তুমি আমাকে পাগল বানাচ্ছ। ডাক্তার সাকিবকে বুঝিয়ে বললেন যে এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। অনেক ছেলেমেয়ের এরকম হয়। চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। সাকিব অনিচ্ছা সত্ত্বেও চিকিৎসা নিতে রাজি হল। ধীরে ধীরে সাকিবের অবস্থা ভালো হতে লাগল। সে আর আমার সাথে সেই ধরনের কথাবার্তা বলত না। তার পড়াশোনায় মন বসতে লাগল। কয়েক মাস পর সাকিব একদিন আমার কাছে এসে বলল, মা, আমি দুঃখিত। আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি বললাম, কোনো ব্যাপার না, তুই আমার ছেলে গি। সাকিব বলল, আমি এখন বুঝতে পারছি আমার সাথে কি হয়েছিল। ডাক্তার বলেছেন এটা হরমোনাল সমস্যা ছিল। আমি বললাম, এখন সব ঠিক আছে। সেটাই বড় কথা গু। কিন্তু এই ঘটনার পর আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল। আমার সাকিব যদি এরকম ভাবতে পারে, তাহলে অন্য মায়েদের সাথেও কি এরকম হতে পারে? আমি ইন্টারনেটে খোঁজ করলাম। দেখলাম এই ধরনের ঘটনা বিরল, কিন্তু একেবারে অস্বাভাবিক নয়। বিশেষ করে যখন ছেলেরা কৈশোর পার হয়। কিন্তু একটা জিনিস আমার কাছে রহস্য রয়ে গেল। সেদিন বিদ্যুৎ অফিসে সাকিব কেন আমাকে ওয়াইফ বলে পরিচয় করিয়েছিল? সেটা কি পূর্বপরিকল্পিত ছিল, নাকি আকস্মিক? আমি সাকিবকে একদিন জিজ্ঞেস করলাম। সে বলল, মা, সেদিন আমি কি বলেছিলাম সেটা আমার ঠিক মনে নেই। আমার মাথা খারাপ ছিল। কিন্তু আমার মনে সন্দেহ রয়ে গেল। সেদিনের ঘটনাটা কেমন যেন পরিকল্পিত মনে হয়েছিল। সাকিব কেন কাউন্টারে গিয়ে আমাকে ওয়াইফ বলে পরিচয় করাল? এর পিছনে কি কোনো গভীর পরিকল্পনা ছিল? আমি ভাবলাম, হয়তো সাকিব চেয়েছিল আমাকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলতে যেখানে আমি অস্বস্তিতে পড়ব। তারপর সে আমার কাছে তার মনের কথা বলার একটা সুযোগ পাবে। এই চিন্তাটা আমাকে আরও বেশি অস্থির করে তুলল। আমার নিজের ছেলে আমার সাথে এত বড় একটা চালবাজি করতে পারে? কিন্তু দিন যেতে লাগল, সবকিছু স্বাভাবিক হয়ে এল। সাকিব আবার আগের মতো হয়ে গেল। সে কলেজে পড়াশোনায় মনোযোগ দিল। নতুন বন্ধুবান্ধব হল। এমনকি একজন মেয়ের সাথে বন্ধুত্ব হল। একদিন সে বলল, মা, আমার একটা বান্ধবী হয়েছে। তার নাম রিমা গু। আমি খুশি হলাম। বললাম, সেটা ভালো কথা গি। সাকিব বলল, তুমি তার সাথে দেখা করবে? আমি বললাম, অবশ্যই। পরের সপ্তাহে রিমা আমাদের বাড়িতে এলো। চমৎকার একটা মেয়ে। ভদ্র, লজ্জাশীল। সাকিবের সাথে তার বেশ ভাব। রিমা বলল, আন্টি, আপনার ছেলে খুব ভালো। আমি বললাম, ধন্যবাদ গু। রিমা বলল, সাকিব প্রায় আপনার কথা বলে। বলে যে আপনি খুব যত্ন করেন গু। আমি মুস্কি হাসলাম। ভাবলাম, এখন সাকিব স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু একদিন রিমা একা আমার সাথে কথা বলতে চাইল। সে বলল, আন্টি, আমি আপনার সাথে একটা ব্যাপারে কথা বলতে চাই। আমি বললাম, বলো।
রিমা বলল, সাকিব মাঝে মাঝে এমন কিছু কথা বলে যেটা আমার কাছে অদ্ভুত লাগে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। বললাম, কেমন কথা? রিমা বলল, সে বলে যে তার মা খুব সুন্দর, আর তার মায়ের মতো মেয়ে সে আর খুঁজে পায় না আগে। আমি বুঝতে পারলাম সাকিব সম্পূর্ণ সুস্থ হয়নি, এখনও তার মধ্যে সেই ভাবনা রয়ে গেছে। রিমা বলল, আন্টি, এটা কি স্বাভাবিক? আমি বললাম, ছেলেরা মাঝে মাঝে মায়েদের নিয়ে বেশি কথা বলে, সেটা স্বাভাবিকও। কিন্তু আমি জানতাম এটা স্বাভাবিক নয়। সাকিব এখনও আমাকে নিয়ে ভুল চিন্তা করে। সেদিন রাতে আমি তানভীরের সাথে কথা বললাম, সাকিবের মানসিক অবস্থা নিয়ে আমি চিন্তিত। তানভীর বলল, কেন? তো ভালো আছে কি? আমি সব খুলে বললাম। সাকিব কিভাবে আমাকে ভালোবাসার কথা বলেছিল, কিভাবে বিয়ে করতে চেয়েছিল। তানভীর শুনে প্রথমে অবাক হল, তারপর রেগে গেল। বলল, কি বলছ? সাকিব এসব বলেছে? আমি বললাম, হ্যাঁ, কিন্তু এখন আর বলে না। চিকিৎসা নিয়েছে। তানভীর বলল, তুমি আমাকে আগে কেন বলনি? আমি বললাম, ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম তুমি কি ভাববে। তানভীর বলল, আমি সাকিবের সাথে কথা বলব। আমি বললাম, না, এখন দরকার নেই, সে ভালো আছে। কিন্তু তানভীর রাগে ফুঁসতে লাগল। বলল, আমার ছেলে আমার স্ত্রীকে নিয়ে এরকম ভাবতে পারে? আমি তানভীরকে বুঝাতে চেষ্টা করলাম। বললাম, এটা তার দোষ না, এটা একটা মানসিক সমস্যা ছিল। তানভীর বলল, যাই হোক, আমি সাকিবের সাথে কথা বলব। পরের দিন তানভীর সাকিবের সাথে কথা বলল। কি কথা হয়েছিল সেটা আমি জানি না, কিন্তু সেদিনের পর থেকে তানভীর আর সাকিবের মধ্যে একটা দূরত্ব তৈরি হল। সাকিব আমার কাছে এসে বলল, মা, বাবা আমার সাথে রাগ করেছে। আমি বললাম, কেন? সাকিব বলল, তুমি তাকে সব বলেছ। আমি বললাম, আমাকে বলতে হয়েছে, তুই তো জানিস আমি তোর বাবার কাছে কিছু লুকাই না। সাকিব বলল, এখন বাবা আমাকে সন্দেহ করবে। আমি বললাম, তুই যদি ভালো থাকিস তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু দিন যেতে লাগল, আমাদের পারিবারিক পরিবেশ পরিবর্তন হতে লাগল। তানভীর সাকিবের সাথে আগের মতো স্বাভাবিক থাকতে পারত না। সাকিবও বুঝতে পারত। একদিন নিশি আমাকে জিজ্ঞেস করল, মা, বাবা আর ভাইয়ার সাথে কেন এরকম করে? আমি বললাম, কেমন? নিশি বলল, আগে তো ভাইয়ার সাথে হাসি তামাশা করত, এখন কথাই বলে না। আমি বুঝতে পারলাম নিশিও পরিবর্তনটা অনুভব করছে। আমি বললাম, কিছু না, ছোট একটা মনমালিন্য হয়েছে। নিশি বলল, কি নিয়ে? আমি বললাম, বড়দের ব্যাপার, তুই বুঝবি না। কিন্তু আমি জানতাম এই পরিস্থিতি আরও খারাপ হবে। পরিবারে একটা টানটান ভাব তৈরি হয়েছে। একদিন রিমা আমার কাছে এসে বলল, আন্টি, সাকিব কেমন যেন হয়ে গেছে। আমি বললাম, কেমন? রিমা বলল, সে আর আগের মতো খুশি থাকে না, মাঝে মাঝে অনেক চুপচাপ হয়ে যায়। আমি বুঝতে পারলাম ঘরের পরিস্থিতি সাকিবের উপর প্রভাব ফেলছে। রিমা বলল, আন্টি, আমি কি কিছু করতে পারি? আমি বললাম, তুমি সাকিবের পাশে থাকো, সেটাই যথেষ্ট। কিন্তু আমার মনে হচ্ছিল পুরো ব্যাপারটা আমার দোষে হয়েছে। আমার উচিত ছিল তানভীরকে না বলা। একদিন আমি তানভীরকে বললাম, তুমি সাকিবের সাথে স্বাভাবিক আচরণ করো। তানভীর বলল, আমি চেষ্টা করছি, কিন্তু মাথা থেকে সেই কথাগুলো যাচ্ছে না। আমি বললাম, সে তো আর সেরকম কিছু বলে না। তানভীর বলল, কিন্তু আমি জানি যে সে তোমাকে নিয়ে এরকম ভেবেছিল। আমি বুঝতে পারলাম তানভীর আমার থেকেও বেশি কষ্ট পাচ্ছে। তার কাছে মনে হচ্ছে তার নিজের ছেলে তার স্ত্রীকে কেড়ে নিতে চেয়েছিল। কিছুদিন পর সাকিব আমাকে একদিন বলল, মা, আমি বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আমি চমকে উঠলাম। বললাম, কেন? সাকিব বলল, এই বাড়িতে আমার জন্য আর স্থান নেই, বাবা আমাকে সহ্য করতে পারে না। আমি বললাম, এসব কি বলছিস? এটা তোর বাড়ি। সাকিব বলল, না মা, এই বাড়িতে আমি আর শান্তি পাচ্ছি না। আমি বুঝতে পারলাম সাকিব সত্যিই কষ্ট পাচ্ছে, তার মানসিক অবস্থা আবার খারাপ হচ্ছে। আমি বললাম, তুই কোথায় যাবি? সাকিব বলল, হোস্টেলে থাকব, বা কোনো বন্ধুর সাথে। আমি বললাম, না, এটা সমাধান নয়। সেদিন রাতে আমি তানভীরের সাথে আবার কথা বললাম, সাকিব বাড়ি ছেড়ে চলে যেতে চায়। তানভীর বলল, কেন?
আমি বললাম, তোমার আচরণের কারণে গি। তানভীর বলল, আমি কিছু করিনি গি। আমি বললাম, তুমি তার সাথে আগের মতো আচরণ করছো না গি। তানভীর একটু ভাবল। তারপর বলল, ঠিক আছে, আমি চেষ্টা করব। পরের দিন তানভীর সাকিবের সাথে কথা বলল। বলল, সাকিব, তুই বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাবছিস কেন? সাকিব বলল, আপনি আমাকে পছন্দ করেন না গি। তানভীর বলল, কে বলেছে? তুই আমার ছেলে গি। সাকিব বলল, কিন্তু আপনি আমার সাথে আগের মতো কথা বলেন না গি। তানভীর বলল, আমি একটু চাপে ছিলাম। এখন সব ঠিক হবে। তারপর থেকে তানভীর সচেতনভাবে সাকিবের সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করল। কিন্তু আমি বুঝতে পারতাম এটা কৃত্রিম। কয়েক মাস পর একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাজার থেকে ফিরছিলাম। পথে দেখি সাকিব রিমার সাথে পার্কে বসে আছে। তারা হাত ধরাধরি করে কথা বলছে। আমি খুশি হলাম। ভাবলাম, সাকিব এখন সত্যিই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সেদিন সন্ধ্যায় সাকিব বাড়ি ফিরে আমার কাছে এসে একটা অদ্ভুত কথা বলল। বলল, মা, আমি রিমাকে প্রপোজ করেছি গু। আমি খুশি হয়ে বললাম, সেটা তো ভালো খবর। সাকিব বলল, কিন্তু রিমা আমাকে একটা প্রশ্ন করেছে গি। আমি বললাম, কি প্রশ্ন? সাকিব বলল, সে জানতে চেয়েছে আমি সত্যিই তাকে ভালোবাসি নাকি তোমার বদলে তাকে নিয়েছি গি। আমার মাথায় বজ্রপাত হল। বললাম, কি বলছিস? সাকিব বলল, রিমা জানে যে আমি একসময় তোমাকে নিয়ে ভুল ভাবনা করতাম গু। আমি বললাম, তুই রিমাকে এসব বলেছিস? সাকিব বলল, আমি সব সত্যি বলেছি। আমি বুঝতে পারলাম সাকিব রিমাকে সব কিছু খুলে বলেছে। আমি বললাম, রিমা কি বলেছে? সাকিব বলল, সে বলেছে আমি যদি তার গ্যারান্টি দিতে পারি যে আমি তাকে ভালোবাসি, তাহলে সে আমাকে বিয়ে করবে গু। আমি বললাম, তুই কি বলেছিস? সাকিব বলল, আমি বলেছি আমি তোমাকে মা হিসেবে ভালোবাসি। আর রিমাকে ভালোবাসি একজন মেয়ে হিসেবে গু। আমি একটু স্বস্তি পেলাম। কিন্তু সাকিব বলল, কিন্তু মা, আমার মনে এখনও একটা কনফিউশন আছে গি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। বললাম, কেমন কনফিউশন? সাকিব বলল, আমি জানি না আমি রিমাকে ভালোবাসি নাকি তোমার ছায়া খুঁজি তার মধ্যে গু। আমি বুঝতে পারলাম সাকিব এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি। তার মনে এখনও কনফিউশন আছে। আমি বললাম, তুই আবার ডাক্তারের কাছে যা গু। সাকিব বলল, আমি ডাক্তারের কাছে গেছি। ডাক্তার বলেছেন এটা সময়ের ব্যাপার। আমি বুঝতে পারলাম এই সমস্যার সমাধান এত সহজ নয়। পরের দিন রিমা আমার কাছে এলো। বলল, আন্টি, আমি সাকিবের সাথে কথা বলেছি গি। আমি বললাম, কি বলেছে? রিমা বলল, সে আমাকে সব সত্যি বলেছে। কিভাবে সে আপনাকে নিয়ে ভাবত? আমি বললাম, তুমি কি ভাবছ? রিমা বলল, আমি জানি সাকিব আমাকে ভালোবাসে। কিন্তু আমার মনে সন্দেহ আছে গু। আমি বললাম, কেমন সন্দেহ? রিমা বলল, আমার মনে হয় সাকিব আমার মধ্যে আপনার ছবি খুঁজে গু। এই কথা শুনে আমার খারাপ লাগল। আমি বললাম, তুমি কি সাকিবকে ছেড়ে দেবে? রিমা বলল, আমি জানি না। আমি সাকিবকে ভালোবাসি। কিন্তু আমি চাই না যে সে আমাকে অন্য কারো বদলে ভালোবাসুক। আমি বুঝতে পারলাম রিমার কথা ঠিক। কেউ চায় না যে তাকে অন্য কারো ছায়া হিসেবে ভালোবাসা হোক। আমি রিমাকে বললাম, তুমি সাকিবকে একটু সময় দাও। সে সত্যিই তোমাকে ভালোবাসে গি। রিমা বলল, আমি চেষ্টা করব। কিন্তু আমার মনে হচ্ছিল এই সম্পর্কটা টিকবে না। রিমার মনে সন্দেহ ঢুকে গেছে। আসলেই তাই হল। কয়েক সপ্তাহ পর রিমা সাকিবের সাথে সম্পর্ক ছিন্ন করল। বলল, আমি নিশ্চিত নই যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো গু। সাকিব খুব কষ্ট পেল। সে আবার বিষণ্ণ হয়ে গেল। খাওয়া দাওয়া কমিয়ে দিল। আমি সাকিবকে বুঝানোর চেষ্টা করলাম। বললাম, রিমা চলে গেলেও আরও মেয়ে আছে গি। সাকিব বলল, মা, আমার মনে হয় আমার আর কোনো মেয়ের সাথে সম্পর্ক করা উচিত নয় গে। আমি বললাম, কেন? সাকিব বলল, কারণ আমি নিশ্চিত নই যে আমি সত্যিই কাউকে ভালোবাসতে পারি গি। আমি বুঝতে পারলাম সাকিবের আত্মবিশ্বাস চলে গেছে। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে একটা জিনিস আমার কাছে এখনও রহস্য রয়ে গেছে। সেদিন বিদ্যুৎ অফিসে সাকিব কেন আমাকে ওয়াইফ বলে পরিচয় করিয়েছিল? এটা কি শুধুই একটা অসুস্থ মনের কাজ ছিল? নাকি এর পিছনে আরও কিছু ছিল? নূরের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, শুরুর কথা। বাগদাদের এক ছোট গলিতে বাস করতেন আবদুল্লাহ নামে এক দরিদ্র কাঠমিস্ত্রি।
তার স্ত্রী ফাতিমা এবং 10 বছরের ছেলে নূর। যদিও তাদের ঘরে সচ্ছলতা ছিল না, কিন্তু ছিল অগাধ ভালোবাসা এবং আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। আব্দুল্লাহ প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে কাজে বের হতেন। তার হাতের কাজ ছিল খুবই সুন্দর, কিন্তু দারিদ্র্যের কারণে তিনি ভালো দামে কাজ পেতেন না। তবুও তিনি কখনো অসৎ পথ বেছে নেননি। বেটা নূর, তিনি ছেলেকে বলতেন, দুনিয়ায় যত কষ্টই আসুক, আল্লাহর উপর ভরসা রাখবে। হালাল রুজি করবে, মানুষের উপকার করবে কি। নূর ছিল অত্যন্ত মেধাবী এবং ধার্মিক ছেলে। সে কুরআন শরীফ পড়তে পারত এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত। স্কুলে তার পড়াশোনা ভালো হলেও পরিবারের আর্থিক অবস্থার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা তার জন্য কঠিন ছিল। এক শীতের সকালে আব্দুল্লাহ কাজ খোঁজার জন্য শহরের বাজারে গিয়েছিলেন। সেখানে তিনি দেখলেন একজন ধনী ব্যবসায়ী তার দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। তার নাম ছিল উমর আলতাজির। তিনি একজন কাঠের আলমারি বানানোর জন্য কারিগর খুঁজছিলেন। আমি পারি, আব্দুল্লাহ বিনয়ের সাথে বললেন। কি ধরনের আলমারি চান? উমর তাকে ওপর থেকে নিচে দেখলেন। তুমি ভালো কাজ জানো? আমার দামি কাঠের উপর কাজ হবে। আল্লাহর নামে শুরু করে যা বানাই সেটা মন দিয়েই বানাই, আব্দুল্লাহ উত্তর দিলেন। উমর তাকে কাজটি দিলেন। 10 দিনের কাজ, মজুরি 50 দিনার। আব্দুল্লাহর কাছে এটা ছিল বিশাল একরকম পাওয়া। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার শুরু। আব্দুল্লাহ পুরো মনোযোগ দিয়ে কাজ শুরু করলেন। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি কাজে বসতেন এবং মাগরিব পর্যন্ত কাজ করতেন। তার হাতের কাজ দেখে উমরের দোকানের অন্য কর্মচারীরাও অবাক হয়ে গেল। কাজের 5ম দিনে আব্দুল্লাহ আবিষ্কার করলেন যে কাঠের ভিতরে কিছু একটা লুকানো আছে। কাঠ কাটতে গিয়ে তিনি একটি ছোট থলি পেলেন। থলির মধ্যে ছিল 50টি সোনার মোহর। আব্দুল্লাহ অবাক হয়ে গেলেন। এত টাকা তিনি জীবনে কখনো দেখেননি। একটা মুহূর্তের জন্য তার মনে এল, এই টাকা দিয়ে নূরের পড়াশোনার খরচ চালানো যাবে, ফাতিমার চিকিৎসা করানো যাবে। কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনি পড়লেন। এটা আমানত। আমি এর মালিক নই গি। সেদিন সন্ধ্যায় তিনি সোজা উমরের কাছে গেলেন। সাহেব, কাঠের ভেতর এই থলিটি পেয়েছি। এটা আপনার। উমর থলিটি দেখে চমকে গেলেন। এটা এটা তুমি কোথায় পেলে? কাঠ কাটতে গিয়ে ভিতরে পেয়েছি। এটা নিশ্চয়ই আপনার বা কাঠের আগের মালিকের গু। উমর কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, আব্দুল্লাহ, এই টাকা তুমি রাখতে পারতে। কেউ জানত না গি। আল্লাহ জানতেন, আব্দুল্লাহ উত্তর দিলেন। আর আমার ছেলেকে আমি যে শিক্ষা দিয়েছি, নিজেই যদি সেটা না মানি, তাহলে তার কি জবাব দেব? এই ঘটনার পর উমরের মনে আব্দুল্লাহর প্রতি বিশেষ শ্রদ্ধাবোধ জন্মাল। তৃতীয় অধ্যায়, বিশ্বাসের পুরস্কার। আলমারির কাজ শেষ হওয়ার পর উমর আব্দুল্লাহকে ডাকলেন। তোমার কাজ দেখে আমি অভিভূত। তুমি আমার দোকানে স্থায়ী কাজ নাও। মাসিক বেতন 100 দিনার। আব্দুল্লাহ বিস্মিত হয়ে বললেন, কিন্তু সাহেব, এত টাকা আমি নিতে পারব না। আমি তো শুধু একজন সাধারণ কাঠমিস্ত্রি। না, উমর বললেন, তুমি একজন সততার প্রতীক। আমার ব্যবসায় এমন মানুষের দরকার। তিনি একটু থেমে বললেন, আর সেই সোনার মোহরগুলো তুমি রাখো। সেগুলো তোমারই মেগাওয়াঘে। কিন্তু সাহেব। শোনো আব্দুল্লাহ, এই সোনার মোহরগুলো আমিই কাঠের ভেতরে লুকিয়ে রেখেছিলাম। এটা ছিল তোমার সততার পরীক্ষা। বহু কারিগর এসেছে আগে, কেউ এই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। তুমিই প্রথম যে আমানত ফিরিয়ে দিয়েছ। আব্দুল্লাহর চোখে পানি এসে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সত্যই বলেছেন, যে তার উপর ভরসা রাখে, তার জন্য তিনি রাস্তা বের করে দেন। সেদিন থেকে আব্দুল্লাহর জীবনে এক নতুন মোড় এল। তিনি উমরের দোকানে কাজ শুরু করলেন। উমর তাকে শুধু কাঠের কাজই নয়, ব্যবসায়ের অন্যান্য দিকগুলোও শেখালেন। নূরের পড়াশোনার পথ মসৃণ হয়ে গেল। ফাতিমার চিকিৎসা হল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এল তাদের জীবনযাত্রায়। যদিও এখন তাদের কাছে অর্থ ছিল, তবুও তারা আগের মতোই সরল জীবনযাপন করতে থাকলেন। বেশি অর্থ দিয়ে তারা গরিব মানুষদের সাহায্য করতে লাগলেন। চতুর্থ অধ্যায়, নূরের শিক্ষা। বছর খানেক পর নূর বাবার কাছে এসে বলল, বাবা, আমি বুঝি না। আমাদের প্রতিবেশী কারিম চাচা প্রতিদিন অভিযোগ করেন যে আল্লাহ তার প্রতি ন্যায়বিচার করেননি। তিনি বলেন, সৎ থাকার কোনো লাভ নেই। আর দেখুন আমাদের কি অবস্থা, আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন।
আব্দুল্লাহ ছেলেকে কাছে টেনে নিয়ে বললেন, বেটা, কারিম চাচার সাথে একদিন কথা বলেছি। তিনি আমাকে বলেছিলেন যে গত বছর তিনি তার দোকানে ভেজাল জিনিস বিক্রি করেছিলেন বেশি লাভের জন্য। কয়েক মাস আগে তিনি একজন গরিব মানুষকে ধোঁকা দিয়ে তার জমি কিনে নিয়েছিলেন গু। নূর বলল, কিন্তু বাবা, তিনি তো নামাজ পড়েন, রোজা রাখেন গু। হ্যাঁ বেটা, কিন্তু ইসলাম শুধু ইবাদত নয়। আমাদের লেনদেন, ব্যবহার, মানুষের সাথে ব্যবহার, সব কিছুই ইসলামের অংশ। আল্লাহ বলেছেন, তোমরা সততার সাথে মাপ দাও এবং ওজন কর। অন্যের হক নষ্ট কর না। নূর গভীর মনোযোগের সাথে শুনছিল। আব্দুল্লাহ চালিয়ে গেলেন, দেখো বেটা, আল্লাহর রহমত অনেক বিস্তৃত, কিন্তু তার ন্যাজ বিচারও নিখুঁত। কারিম চাচার জীবনে কষ্ট আছে, এটা সত্য, কিন্তু সেটা তার নিজের কর্মেরই ফল হতে পারে। আমরা তার জন্য দোয়া করব, তাকে সৎ পথে আনার চেষ্টা করব। কিন্তু আল্লাহর ফয়সালা নিয়ে প্রশ্ন তুলব না গে। সেদিন সন্ধ্যায় নূর তার বাবার সাথে কারিম চাচার বাড়িতে গেল। তারা তাকে কিছু খাবার নিয়ে গেল এবং তার সাথে ভালোভাবে কথা বলল। আব্দুল্লাহ কারিম চাচাকে বুঝিয়ে বললেন যে সততা ও ইনসাফের গুরুত্ব। কয়েক সপ্তাহ পর কারিম চাচা আব্দুল্লাহর কাছে এসে বললেন, ভাই, তোমার কথাগুলো আমার মনে দাগ কেটেছে। আমি ঠিক করেছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেব এবং এখন থেকে হালাল পথেই চলব। পঞ্চম অধ্যায়, বড় পরীক্ষা। কয়েক বছর পর নূর যুবক হয়ে উঠল। সে তার পড়াশোনা শেষ করে বাবার কাজে সাহায্য করতে শুরু করল। তার বুদ্ধিমত্তা এবং সততার জন্য তিনি দ্রুত প্রসিদ্ধ হয়ে উঠলেন। এ সময় শহরে এক বিরাট দুর্ভিক্ষ দেখা দিল। শস্যের দাম আকাশ ছোঁয়া। গরিব মানুষেরা খেতে পাচ্ছিল না। অনেক ব্যবসায়ী এই সুযোগে আরও দাম বাড়িয়ে দিল। কালোবাজারি শুরু হল। উমর তার দোকানে প্রচুর গম মজুত করে রেখেছিলেন। তিনি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, এখন গমের দাম অনেক বেড়েছে। আমরা চাইলে 3 গুণ লাভ করতে পারি। আব্দুল্লাহ বললেন, সাহেব, এটা ঠিক হবে না। মানুষ না খেয়ে মরছে আর আমরা লাভ করব। কিন্তু এটাই তো ব্যবসা, উমর বললেন। চাহিদা বেশি, যোগান কম, তাই দাম বেশি। নূর তার বাবার পাশে দাঁড়িয়ে বলল, চাচাজি, রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি 40 দিন খাদ্য মজুত করে রাখে মানুষের দুর্দশার সময়, সে আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করল। উমর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তাহলে আমাদের কি করা উচিত? আব্দুল্লাহ বললেন, আমাদের গম যদি ন্যায্য দামে বিক্রি করি, অন্তত মানুষ খেতে পাবে। আল্লাহ আমাদের রিজিক নির্ধারণ করে রেখেছেন। অন্যায় লাভের দরকার নেই। উমর মাথা নেড়ে বললেন, ঠিক আছে, কিন্তু আমার অন্য অংশীদাররা এতে রাজি হবে না। তাহলে আমি আমার অংশের গম নিয়ে নিব, আব্দুল্লাহ বললেন। উমর একটু ভেবে বললেন, না আব্দুল্লাহ, তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি সব গম ন্যায্য দামে বিক্রি করব। বরং কিছু অংশ বিনামূল্যে বিতরণ করব গরিবদের মধ্যে। এই ঘটনার পর শহরের মানুষ আব্দুল্লাহ ও নূরের প্রশংসা করতে লাগল। কিন্তু তারা বিনয়ের সাথে বলতেন, আমরা শুধু আল্লাহর হুকুম মানছি। ষষ্ঠ অধ্যায়, নূরের বিয়ে। সময় গড়িয়ে গেল। নূর এখন 25 বছরের যুবক। আব্দুল্লাহ এবং ফাতিমা তার বিয়ের কথা চিন্তা করতে শুরু করলেন। শহরের এক ধর্মপ্রাণ পরিবারে আয়েশা নাম্নী এক মেয়ে ছিল। সে খুবই সুন্দরী, শিক্ষিত এবং ধার্মিক। তার বাবা হাসান ইবনে আলী একজন বিচারক ছিলেন। একদিন হাসান আব্দুল্লাহর কাছে এসে বললেন, আমি তোমার ছেলের সুনাম শুনেছি। আমি চাই আমার মেয়ের সাথে তার বিয়ে দিতে। আব্দুল্লাহ খুব খুশি হলেন। কিন্তু তিনি বললেন, হাসান ভাই, আমি তো একজন গরিব মানুষ। আপনার মেয়ে অনেক ভালো ঘরের। আব্দুল্লাহ হাসান বললেন, আমি ধনসম্পদ নয়, চরিত্র দেখি। তোমার ছেলের মতো চরিত্রবান ছেলে এ শহরে খুব কমই আছে। বিয়ের প্রস্তাব নিয়ে আব্দুল্লাহ নূরের সাথে কথা বললেন। নূর বলল, বাবা, আপনি যা ভালো মনে করেন। বিয়ের আয়োজন খুবই সাধারণভাবে করা হল। ইসলামী নীতি অনুযায়ী অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা হল। কিন্তু পুরো শহরের মানুষ এই বিয়েতে অংশগ্রহণ করল, কারণ এই পরিবার সবার কাছে ছিল প্রিয়। বিয়ের পর নূর এবং আয়েশা খুশি জীবনযাপন করতে লাগল। আয়েশাও ছিল তার স্বামীর মতোই ধর্মভীরু এবং মানুষের সেবায় নিয়োজিত। সপ্তম অধ্যায়, নেতৃত্বের পরীক্ষা। কয়েক বছর পর শহরে এক অদ্ভুত সমস্যা দেখা দিল। বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে মতবিরোধ হতে থাকল। কেউ বলত এক দাম, কেউ বলত অন্য দাম। কেউ মানত না কারো কথা। এতে করে সাধারণ মানুষ ভুগতে লাগল।
শহরের প্রবীণরা একদিন মিলিত হয়ে সিদ্ধান্ত নিলেন যে একজন সৎ এবং বিচক্ষণ ব্যক্তিকে বাজারের তদারকির দায়িত্ব দিতে হবে। সবার নাম উঠল নূরের। কিন্তু আমি কি পারব? নূর দ্বিধায় পড়ল। আব্দুল্লাহ ছেলেকে বললেন, বেটা, আল্লাহ যখন কোনো দায়িত্ব দেন তখন সেটা পালন করার শক্তিও দেন। তুমি যদি সবার কল্যাণের জন্য কাজ করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। নূর শেষ পর্যন্ত দায়িত্ব নিলেন। তিনি সবার সাথে বসে একটি ন্যায্য নীতিমালা তৈরি করলেন। যে নীতি অনুসরণ করলে কেউ ঠকবে না, আবার ব্যবসায়ীরাও ন্যায্য লাভ করতে পারবে। কিন্তু কিছু অসৎ ব্যবসায়ী এই নিয়মে খুশি হল না। তারা নূরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করল। একদিন তারা নূরের কাছে এসে বলল, নূর, তুমি যদি আমাদের সাথে যোগ দাও, আমরা তোমাকে অনেক টাকা দেব। তুমি চোখ বন্ধ করে রাখবে আমাদের কাজে। নূর দৃঢ়ভাবে বলল, আমি আল্লাহর ভয়ে এই দায়িত্ব নিয়েছি। আমি কারো অন্যায়ে সাহায্য করব না। এরপর তারা হুমকি দিতে শুরু করল। কিন্তু নূর বিচলিত হল না। তিনি তার কাজ চালিয়ে গেলেন। অষ্টম অধ্যায়, বিপদ এবং সবর। একদিন রাতে নূর ঘরে ফিরছিল। পথে কয়েকজন মুখোশধারী তাকে আক্রমণ করল। তারা তাকে মারধর করে বলল, আমাদের কাজে বাধা দেওয়া বন্ধ করো। নূর আহত অবস্থায় বাড়ি পৌঁছ। আয়েশা এবং আব্দুল্লাহ খুব চিন্তিত হয়ে পড়লেন। বেটা, তুমি এই দায়িত্ব ছেড়ে দাও, আব্দুল্লাহ বললেন। তোমার জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার দরকার নেই। কিন্তু নূর বলল, বাবা, আমি যদি ভয় পেয়ে পিছিয়ে যাই তাহলে ন্যায়ের কি হবে? মানুষ কি করবে? আয়েশা ছোট্ট করে বলল, আমি তোমার পাশে আছি। যা ঠিক সেটাই করো। পরদিন নূর আবার কাজে গেল। তার শরীরে ব্যথা, কিন্তু মনে দৃঢ়তা। এই ঘটনার কয়েকদিন পর একটি অদ্ভুত ব্যাপার ঘটল। অসৎ ব্যবসায়ীদের মধ্যে একজন, যার নাম জাকির, নূরের কাছে এসে ক্ষমা চাইল। নূর ভাই, সে বলল, আমি অনুতপ্ত। আমার ছোট ছেলে গত সপ্তাহে অসুস্থ হয়েছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়াট